আমার স্বামীর চলে যাওয়ার পর অর্ণবার আমি একাকী হয়ে পড়লাম। আমাদের দুজনের জীবনেই এক বিশাল শূন্যতা তৈরি হয়েছিল। আমি নিজেকে সামলে নিয়েছিলাম অর্ণবের জন্য, কারণ তাকেই আমার স্বামীর শেষ স্মৃতি হিসেবে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। অর্ণব তখন সবে কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, আর ভবিষ্যতের কথা ভেবেই আমি নিজেকে শক্ত রেখেছিলাম। আমাদের দিনগুলো কাটছিল একরকম শান্তভাবেই, কিন্তু সেই শান্ত জীবনে ঝড় উঠল যখন। বাকিটা গল্পেই বলছি বন্ধুরা। ভিডিও শুরুতে একটা অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ভালো বন্ধুরা, আমি রূপালী মুখার্জি। আমি কলকাতার একজন মেয়ে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলব সেটা আমার ছেলেকে নিয়ে। আমার জীবনের এক অপ্রত্যাশিত মোড়, এক কঠিন সিদ্ধান্ত এবং এক অদ্ভুত সম্পর্কে টানাপড়ে নিয়ে এই গল্প। আমি জানি এই গল্পটা শুনলে তোমরা অনেকেই হয়তো অবাক হবে, কেউ হয়তো সহানুভূতি দেখাবে, আবার কেউ হয়তো প্রশ্ন তুলবে, কিন্তু আমি আমার জীবনের সত্য ঘটনা তোমাদের সামনে তুলে ধরতে চাই, যাতে তোমরা এর পেছনের কারণগুলো বুঝতে পারো এবং হয়তো বা কিছু শিক্ষা নিতে পারো। আমার এই গল্পটা শুরু হয়েছিল আমার স্বামীর হাত ধরে এক সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। আমার স্বামী সুরেশ মুখার্জি ছিলেন একজন অত্যন্ত সফল এবং ধনী ব্যবসায়ী। তার বুদ্ধি, সততা আর কর্মনিষ্ঠা আমাকে বরাবরই মুগ্ধ করত। আমাদের ভালোবাসার গভীরতা ছিল অপরিসীম, যা আমি আজও অনুভব করি। বিয়ের পর আমাদের সংসারটা জানো স্বপ্নপুরীর মতো ছিল। প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত সুরেশের হাসি, তার আদর আর ভালোবাসা দিয়ে আমার জীবনটা ভরে উঠেছিল। আমরা একে অপরের পরিপূরক ছিলাম, সুখ দুঃখ ভাগ করে নিতাম, আর প্রতিটা মুহূর্ত উপভোগ করতাম। আমাদের সম্পর্কটা ছিল ভালোবাসার এক নিবিড় বন্ধন, যা সময়ের সাথে সাথে আরও মজবুত হচ্ছিল। আমরা ভাবতাম আমাদের এই সুখ বুঝি চিরস্থায়ী, তবে জীবনের সব পথে মসৃণ হয় না। আমাদের ভালোবাসার সংসারে এক অপূর্ণতা ছিল, যা আমাকে ভেতর থেকে পোড়াচ্ছিল। আমাদের কোনো সন্তান ছিল না। 10 বছর কেটে গেল, অথচ আমাদের কোল আলো করে কোনো সন্তান এলো না। আমি ডাক্তার দেখালাম, অনেক চিকিৎসা করালাম, কিন্তু সব চেষ্টাই বৃথা গেল। সুরেশ আমাকে সান্ত্বনা দিত, বলতো, রূপালী, সন্তান না থাকলে কি হয়েছে, আমরা তো আছি, আমাদের ভালোবাসা তো আছে। কিন্তু তার মুখে আমি এক ধরনের কষ্ট দেখতে পেতাম, যা সে আড়াল করার চেষ্টা করত। তার চোখ আমাকে বোঝাতো সেও বাবা হওয়ার স্বপ্ন দেখত। আমি বুঝতে পারছিলাম আমাদের সংসারে একটা শূন্যতা রয়েই যাচ্ছে। একদিন সুরেশ আমাকে একটা প্রস্তাব দিল, যা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সে বলল, রূপালী, যদি আমাদের নিজেদের সন্তান না হয়, তাহলে আমরা কেন একটি সন্তান দত্তক নেব না? আমরা তো একজন অসহায় শিশুর মুখে হাসি ফোটাতে পারি, তাকে একটা সুন্দর জীবন দিতে পারি। প্রথমে আমি কিছুটা দ্বিধায় ছিলাম, কারণ আমার মনে প্রশ্ন ছিল, আমি কি পারব একজন দত্তক সন্তানকে নিজের সন্তানের মতো ভালোবাসতে? কিন্তু সুরেশের চোখে আমি যে অদম্য ইচ্ছা দেখেছিলাম তা আমাকে মুগ্ধ করল। তার এই মহানুভবতা আমাকে অভিভূত করেছিল। অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম একটি সন্তান দত্তক নেব। সুরেশ তার পরিচিত এক এতিমখানা থেকে একটি ছোট্ট ছেলেকে নিয়ে এল। ছেলেটির চোখ দুইটা ছিল নিষ্পাপ আর সুন্দর। তাকে দেখি আমার মন ভরে গেল। আমি তাকে কোলে তুলে নিলাম আর অনুভব করলাম এই যেন আমারই সন্তান। আমরা তার নাম রাখলাম অর্ণব। অর্ণবকে পেয়ে আমাদের সংসারে আনন্দের বন্যা বয়ে গেল। আমার মাতৃত্বের আকাঙ্ক্ষা যেন পূরণ হলো। অর্ণবকে কোলে নিয়ে আমি তার কপালে চুমু খেলাম, আর মনে মনে প্রতিজ্ঞা করলাম তাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসব। সুরেশ অর্ণবকে খুব ভালোবাসত, হয়তো নিজের সন্তান থেকেও বেশি। অর্ণবের প্রতি তার স্নেহ ছিল অপার। সে অর্ণবের ভবিষ্যৎ জন্য সব কিছু করতে প্রস্তুত ছিল। দিন রাত অর্ণবের দেখভাল করা, তার পড়াশোনা করানো, সব দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিয়েছিল। তার এই ভালোবাসা দেখে আমি প্রায়শই অবাক হতাম। সুরেশ তার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি অর্ণবের নামে উইল করে দিয়েছিল, যাতে তার মৃত্যুর পর অর্ণব সবকিছুর মালিক হয়। আমি জানতাম সুরেশ অর্ণবকে কতটা বিশ্বাস করত, আর তার ভবিষ্যতের জন্য কতটা চিন্তিত ছিল। এই বিল ছিল তার ভালোবাসারই বহিঃপ্রকাশ। অর্ণব বড় হতে লাগল। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান আর মেধাবী। আমাদের ভালোবাসায় অর্ণব ধীরে ধীরে বেড়ে উঠছিল এক সুপ্রতিষ্ঠিত যুবক হিসাবে। কিন্তু বিধাতার ইচ্ছা হয়তো অন্য রকম ছিল। হঠাৎ একদিন সুরেশ এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হল। তার শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যেতে লাগল। আমরা অনেক চেষ্টা করলাম, দেশের সেরা ডাক্তার দেখালাম, কিন্তু কোনো লাভ হলো না। আমার বুক ফেটে যাচ্ছিল। আমি জানতাম সুরেশকে হারানো মানে আমার জীবনের সবটুকু আলো নিভে যাওয়া। অর্ণব তার বাবার জন্য দিনরাত প্রার্থনা করত। সবাইকে কাঁদি, সুরেশ আমাদের ছেড়ে চলে গেল।
তার মৃত্যু আমাদের জীবনে এক গভীর শূন্যতা তৈরি করল। আমার পৃথিবীর সব রং যেন ফিকে হয়ে গেল। আমার স্বামীর আকস্মিক মৃত্যুতে আমি মানসিকভাবে ভেঙে পড়লাম, কিন্তু আমাকে শক্ত হতে হলো। কারণ অর্ণব তখনও অনেক ছোট। আমার স্বামীর সমস্ত সম্পত্তি এখন অর্ণবের নামে, যেমনটা তিনি চেয়েছিলেন। সুরেশের স্মৃতি আঁকড়ে ধরে আমি বাকি জীবনটা অর্ণবকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু নিয়তি হয়তো আরও কঠিন পরীক্ষা আমার জন্য অপেক্ষা করছিল। অর্ণব বড় হওয়ার সাথে সাথে তার জীবনে এক নতুন মানুষ ছিল, যে আমাদের জীবনকে আবার এক নতুন মোড়ে নিয়ে এলো। আমার স্বামীর চলে যাওয়ার পর অর্ণব আর আমি একাকী হয়ে পড়লাম। আমাদের দুজনের জীবনেই এক বিশাল শূন্যতা তৈরি হয়েছিল। আমি নিজেকে সামলে নিয়েছিলাম অর্ণবের জন্য, কারণ তাকেই আমার স্বামীর শেষ স্মৃতি হিসেবে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। অর্ণব তখন সবে কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তার ভবিষ্যতের কথা ভেবেই আমি নিজেকে শক্ত রেখেছিলাম। আমাদের দিনগুলো কাটছিল এক রকম শান্তভাবেই। কিন্তু সেই শান্ত জীবনে ঝড় উঠল যখন অর্ণবের জীবনে একটি মেয়ে এল। তার নাম রিয়া। রিয়া ছিল অর্ণবের বিশ্ববিদ্যালয়েরই সহপাঠিনী। প্রথম দিকে অর্ণব শুধু তার বন্ধুত্বের কথা বলত। রিয়া প্রায়শই আমাদের বাড়িতে আসত। অন্য হাতে আমি তাকে হাসি মুখে স্বাগত জানতাম। ভাবতাম অর্ণবের ভালো বন্ধু হয়েছে। রিয়া দেখতে সুন্দরী ছিল, কিন্তু তার চোখে আমি এক ধরনের চাতুর্য দেখতে পেতাম। তার কথাবার্তা, আচরণ, সব কিছুতেই একটা কৃত্রিমতা ছিল যা আমার মনকে সংশয় ফেলেছিল। আমার মায়ের মন যেন এক অজানা আশঙ্কায় ডুবে যাচ্ছিল। আমি অর্ণবকে বোঝানোর চেষ্টা করতাম, অর্ণব, তুমি ভালো করে পড়াশোনা করো, তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। কিন্তু সে তেমন একটা গুরুত্ব দিত না। আমার কথা ধীরে ধীরে রিয়া অর্ণবের জীবনে এতটাই জড়িয়ে গেল যে সে যেন অর্ণবীর পুরো জগৎটাই দখল করে নিল। অর্ণব এখন প্রায় সারাক্ষণ রিয়ার সঙ্গে সময় কাটাত। পড়াশোনায় তার মনোযোগ কমতে শুরু করল। আমার স্বামীর তৈরি করা বার্সার প্রতিও তার কোনো আগ্রহ ছিল না। আমি দেখতে পাচ্ছিলাম আমার ছেলেটা কেমন যেন বদলে যাচ্ছে। অর্ণবীর এই পরিবর্তন আমাকে ভীষণ চিন্তায় ফেলে দিল। আমি বুঝতে পারছিলাম রিয়ার আকর্ষণ অর্ণবকে ভুল পথে ঠেলে দিচ্ছে। তার মধ্যে অস্থিরতা বাড়ছিল, আর সেটা দায়িত্ব সম্পর্কে উদাসীন হয়ে পড়ছিল। একদিন আমি রিয়ার সাথে খোলাখুলি কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমি তাকে একান্তে ডেকে বললাম, রিয়া, আমি জানি তুমি অর্ণবের বন্ধু, কিন্তু ওর পড়াশোনার ক্ষতি হচ্ছে, ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। তুমি ওকে একটু বোঝাও। রিয়া আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসিয়ে দিল, কিন্তু তার চোখে কোনো অনুশোচনা ছিল না। সে বলল, আন্টি, অর্ণব আমার খুব ভালো বন্ধু, আমরা তো শুধু একসাথে পড়াশোনা করি। তার কথায় আমি সন্তুষ্ট হতে পারলাম না। আমার মনে হচ্ছিল রিয়ার আসল উদ্দেশ্য অন্য কিছু। তার কথার মধ্যে এক ধরনের শীতলতা ছিল যা আমার মনকে আরও বেশি সন্দিহান করে তুলছিল। আমার স্বামীর বিল অনুযায়ী অর্ণব ছিল তার সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। এই কথা রিয়া কোনোভাবে জানতে পেরেছিল। আমার সন্দেহ ছিল রিয়ার এই ভালোবাসার পেছনে অর্ণবের সম্পত্তি মূল কারণ। রিয়া খুব সূক্ষ্মভাবে অর্ণবের মনে সম্পত্তির প্রতি আগ্রহ ঢুকিয়ে দিচ্ছিল। সে অর্ণবকে বলত, তুমি তো অনেক বড় লোক হবে অর্ণব, তোমার বাবা সব সম্পত্তি তো তোমারই। এই ধরনের কথা শুনে অর্ণব যেন আরও বেপরোয়া হয়ে উঠছিল। আমি বুঝতে পারছিলাম আমার স্বামীর কষ্টার্জিত সম্পত্তি ভুল হাতে চলে যেতে বসেছে। এ ভাবনা আমাকে ভেতর থেকে কুড়ে খাচ্ছিল। আমি চেষ্টা করতে অর্ণবকে বোঝাতে, অর্ণব, তোমার বাবাই সম্পত্তি কত কষ্ট করে তৈরি করেছেন, এর মূল্য তোমাকে বুঝতে হবে। এগুলো নষ্ট করলে বাবা না আত্মা কষ্ট পাবে। কিন্তু অর্ণব যেন আমার কথা কানেই তুলত না। সেই রিয়ার কথায় বেশি প্রভাবিত হচ্ছিল। সে প্রায় বলতো, মা, তুমি এত চিন্তা করো না তো, আমি সব সামলে নেব। কিন্তু তার কাজে আমি কোনো দায়িত্বশীলতা দেখতে পাচ্ছিলাম না। আমি বুঝতে পারছিলাম রিয়া আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে এবং তাকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। আমি অনুভব করলাম আমার স্বামীর স্বপ্ন, তার পরিশ্রম আর তার সম্মান সবকিছুই বিপদের মুখে। আমি কোনোভাবেই আমার স্বামীর সম্পত্তি নষ্ট হতে দিতে পারতাম না। এই সম্পত্তি শুধু টাকা পয়সা ছিল না, এটা ছিল তার সারা জীবনের সাধনা আর ভালোবাসার প্রতীক। অর্ণব রিয়ার প্রতি আকর্ষণবশত এমন সব ভুল সিদ্ধান্ত নিচ্ছিল যা ভবিষ্যতে আমাদের উভয়কেই বিপদে ফেলত। আমি নিরুপায় হয়ে ভাবছিলাম, কি করা যায়, কিভাবে অর্ণবকে এই ধ্বংসের পথ থেকে ফিরে আনা যায়। আমার মনে এক গভীর কষ্ট আর অস্থিরতা কাজ করছিল। আমার মনে হলো অর্ণবকে এই অবস্থা থেকে বের করে আনার জন্য আমাকেই কিছু করতে হবে। প্রচলিত কোনো সাধারণ পথ হয়তো এক্ষেত্রে কাজ করবে না। আমাকে হয়তো এমন কোনো সিদ্ধান্ত নিতে হবে যা সমাজের চোখে হয়তো অস্বাভাবিক লাগতে পারে।
কিন্তু আমার কাছে আমার স্বামীর সম্মান আর অর্ণবের ভবিষ্যৎ সবচেয়ে মূল্যবান ছিল। আমি আমার স্বামীকে দেওয়া প্রতিজ্ঞা রক্ষা করতে চেয়েছিলাম। একটা অজানা ভয় আমাকে গ্রাস করছিল, কিন্তু তার থেকেও বড় ছিল আমার দৃঢ় সংকল্প। আমি বুঝতে পারছিলাম আমাকে এক চরম পদক্ষেপ নিতে হবে। আমার স্বামীর সম্মান এবং অর্ণবের ভবিষ্যৎ, এই দুটোকে বাঁচানোর জন্য আমি এক কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আমার মনে হয়েছিল এই পরিস্থিতিতে প্রচলিত কোনো সহজ সমাধান নেই। অর্ণব রিয়ার মোহে এতটাই অন্ধ হয়ে পড়েছিল যে তাকে বোঝানো বা শাসন করা কোনোটাতেই কাজ হচ্ছিল না। আমি দেখতে পাচ্ছিলাম সে ধীরে ধীরে তার জীবনের লক্ষ্য থেকে সরে যাচ্ছে, আর তার বাবা যে স্বপ্ন দেখেছিল তা ধূলির সাৎ হতে চলেছে। আমার মনে এক অস্থিরতা কাজ করছিল। আমি রাতের পর রাত ঘুমাতে পারছিলাম না। আমি অনেক ভেবে চিন্তেই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমাকে এমন একটি পরিকল্পনা করতে হবে যা অর্ণবের মনোযোগ রিয়ার কাছ থেকে সরিয়ে আমার দিকে নিয়ে আসবে। আমি জানতাম এই পথটা সহজ হবে না। সমাজের ভিন্ন ব্যাখ্যা হতে পারে, মানুষ আমাকে ভুল বুঝতে পারে, কিন্তু আমার কাছে আমার স্বামীর শেষ ইচ্ছা আর আমার ছেলের জীবনই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আমি আমার মনকে শক্ত করলাম, নিজের আবেগগুলোকে দমন করে স্থির সিদ্ধান্তে পৌঁছালাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি যা করছি তা অর্ণবের ভালোর জন্যই করছি। পরিকল্পনা অনুযায়ী আমি ধীরে ধীরে অর্ণবের কাছাকাছি যেতে শুরু করলাম। তার প্রতি আমার স্নেহ, ভালোবাসা এবং উদ্বেগ আরও বেশি করে প্রকাশ করতে লাগলাম। আগে যেখানে আমি শুধুমাত্র একজন যত্নশীল মা হিসেবে তার পাশে থাকতাম, এখন তার সাথে আমার আচরণে কিছুটা পরিবর্তন আনলাম। আমি তার পছন্দের খাবার তৈরি করতাম, তার সাথে গল্প করতাম, তার পড়াশোনার খোঁজ নিতাম এবং এমনভাবে তার পাশে থাকতাম যেন সে বুঝতে পারে যে আমি ছাড়া তার আর কেউ নেই। আমি তার সাথে তার ছোটবেলার স্মৃতিগুলো নিয়ে কথা বলতাম, আমাদের পুরনো পারিবারিক ছবিগুলো দেখাতাম। অর্ণবথমে আমার এই পরিবর্তনে কিছুটা অবাক হয়েছিল। সে হয়তো বুঝতে পারছিল না কেন আমি হঠাৎ করে তার প্রতি এত বেশি মনোযোগ দিচ্ছি। যখনই রিয়া আমাদের বাড়িতে আসত, আমি এমনভাবে আচরণ করতাম যেন রিয়া আমার ছেলের জন্য মোটে উপযুক্ত নয়। আমি রিয়ার সামনেই অর্ণবকে তার ভবিষ্যৎ নিয়ে উপদেশ দিতাম, তার বাবার ত্যাগের কথা মনে করিয়ে দিতাম। রিয়া এই বিষয়গুলো খুব একটা পছন্দ করত না, আর তার চোখে আমি বিরক্তির ছাপ দেখতে পেতাম। আমি বুঝতে পারছিলাম আমার কৌশল কাজ করছে। রিয়া যখন দেখল আমি অর্ণবের কাছাকাছি আসার চেষ্টা করছি, তখন সেই ঈর্ষান্বিত হতে শুরু করল। কে আমার বিরুদ্ধে কথা বলতো, আমাকে নিয়ে ভুল বোঝানোর চেষ্টা করত, কিন্তু আমি আমার অবস্থানে অটল ছিলাম। আমি জানতাম রিয়া স্বার্থ অর্ণবের প্রতি তার ভালোবাসার থেকেও বেশি। আমি অর্ণবকে বোঝাতাম, অর্ণব, এই দুনিয়াতে কেউ তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে না। তোমার মায়ের মতো সবাই তোমার সম্পত্তির দিকে তাকিয়ে আছে। এই কথাগুলো অর্ণবের মনে প্রভাব ফেলত। আমার এই নাটকীয় কৌশলের মূল উদ্দেশ্য ছিল রিয়াকে অর্ণবের জীবন থেকে সরিয়ে দেওয়া এবং অর্ণবকে বোঝানো যে সত্যিকারের ভালোবাসা স্বার্থপর হয় না। আমি জানতাম রিয়া আর্থিক সুবিধার জন্য অর্ণবের সাথে সম্পর্ক তৈরি করেছে, আর সে যখন বুঝবে যে আমি অর্ণবের সম্পত্তি রক্ষাকর্তা, তখন সে নিজেই অর্ণবকে ছেড়ে চলে যাবে। আমি অর্ণবকে বোঝাতে লাগলাম যে রিয়ার সাথে তার সম্পর্ক শুধু তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমি তাকে উদাহরণ দিতাম কিভাবে একজন মানুষ ভুল পথে গিয়ে সব কিছু হারায়। আমার এই পরিকল্পনা চলতে থাকল দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ। আমি অর্ণবের প্রতি আমার এই গুরুত্ব আরও গভীর করতে লাগলাম, যা হয়তো সমাজের চোখে অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমার উদ্দেশ্য ছিল মহৎ। আমি নিজেকে বোঝাতাম আমি যা করছি তা আমার স্বামীর স্বপ্ন রক্ষার জন্য, অর্ণবের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আমার ভেতরটা কাঁদছিল, কিন্তু আমি বাইরে থেকে শক্ত ছিলাম। আমার এই অদ্ভুত আচরণ অর্ণবকেও ভাবিয়ে তুলছিল, যা আমার পরিকল্পনার অংশ ছিল। অবশেষে সেই দিনটা এলো যখন অর্ণব আমার প্রতি এক ধরনের নির্ভরতা অনুভব করতে শুরু করল। তার মনে রিয়ার প্রতি যে আকর্ষণ ছিল তা ধীরে ধীরে কমে আসতে লাগল। সে বুঝতে পারছিল যে রিয়া আসলে তাকে ব্যবহার করছিল। অর্ণব আমার কথা শুনতে শুরু করল, আমার প্রতি তার সম্মান ও আস্থা বাড়তে লাগল। এই সময়টা আমার জন্য খুব কঠিন ছিল, কারণ নিজের ছেলেকে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে প্রভাবিত করা সহজ ছিল না। কিন্তু আমি জানতাম আমাকে এই খেলাটা শেষ করতেই হবে। আমার নাটকীয় পরিকল্পনা ধীরে ধীরে ফল দিতে শুরু করেছিল। অর্ণব রিয়ার প্রতি তার অন্ধ বিশ্বাস হারাচ্ছিল, আর আমার প্রতি তার নির্ভরতা বাড়ছিল। রিয়া বুঝতে পারছিল সে অর্ণবের উপর তার প্রভাব হারাচ্ছে। তার চোখে আমি স্পষ্ট হতাশা দেখতে পেতাম। সে অর্ণবকে বোঝানোর চেষ্টা করত যে আমি একজন স্বার্থপর মা, যে তার স্বাধীনতা কেড়ে নিতে চাইছে।
কিন্তু অর্ণব এখন আর রিয়ার কথায় প্রভাবিত হচ্ছিল না। আমার মনে এক স্বস্তির নিঃশ্বাস নেমে আসলো। কিন্তু আমি জানতাম খেলা এখনো শেষ হয়নি। রিয়া যখন দেখল যে তার কোনো কৌশলী কাজ করছে না, তখন সে আরও মরিয়া হয়ে উঠল। সে বুঝতে পারছিল অর্ণবের সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে। একদিন সে সরাসরি আমার কাছে এসে বলল, আন্টি, আপনি অর্ণবের জীবন থেকে সরে যান, ওর জীবনে আপনার কোনো প্রয়োজন নেই। ওর সম্পত্তি তো ওরই থাকবে, আপনি কেন মাঝখানে আসছেন? তারই স্পষ্টবাদিতা আমাকে অবাক করল না। কারণ আমি জানতাম তারা আসল উদ্দেশ্য কি। আমি শান্তভাবে তাকে বললাম, অর্ণব আমার ছেলে, আর তার ভালো মন্দের দায়িত্ব আমার। রিয়ার আর্থিক লোভ যখন চরম পর্যায়ে পৌঁছালো, তখন সে অর্ণবকে চাপ দিতে শুরু করল। দ্রুত বিয়ে করার জন্য সে অর্ণবকে বোঝাত যে বিয়ে করলেই নাকি সব সম্পত্তি তার হাতে চলে আসবে। অন্য প্রথমে দ্বিধা ছিল, কিন্তু রিয়ার ক্রমাগত চাপ তাকে অস্থির করে তুলছিল। আমি অর্ণবের চোখে এক ধরনের ভয় দেখতে পাচ্ছিলাম। সে বুঝতে পারছিল রিয়া আসলে তার অর্থের প্রতি আগ্রহী। আর প্রতি নয়, আমার কষ্ট হচ্ছিল, কারণ আমার ছেলে এভাবে একজন প্রতারক মেয়ের ফাঁদে পড়ছিল। একদিন অর্ণব আমার কাছে এসে খুব চিন্তিত মুখে বসল। সে আমাকে বলল, মা, রিয়া আমাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে, কিন্তু আমি এখন বুঝতে পারছি সে আসলে আমাকে ভালোবাসে না। সে শুধু আমার সম্পত্তি দেখে তাকিয়ে আছে। অর্ণবের এই কথাগুলো শুনে আমার বুক ভরে গেল। অবশেষে আমার ছেলেটা সত্যটা উপলব্ধি করতে পেরেছে। আমি তাকে কাছে টেনে নিয়ে বললাম, আমি তোকে আগেই বলেছিলাম অর্ণব, এই দুনিয়াতে কেউ স্বার্থহীনভাবে ভালোবাসে না, শুধুমাত্র একজন মা-ই পারে। আমার এই কথাগুলো অর্ণবকে আরও বেশি ভাবতে শেখাল। সে রিয়ার সাথে তার সম্পর্ক নিয়ে গভীরভাবে চিন্তা করতে শুরু করল। রিয়ার অসৎ উদ্দেশ্য এখন তার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল। সে রিয়াকে এড়িয়ে চলতে শুরু করল। রিয়া বারবার ফোন করত, দেখা করতে চাইত, কিন্তু অর্ণব কাকে পাত্তা দিত না। রিয়া যখন দেখল অর্ণব তাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করছে, তখন সে ক্ষোভে ভেটে পড়ল। সে বুঝল অর্ণব এখন আর তার হাতের মুঠো নেই। রিয়া একদিন আমাদের বাড়ি এসে অর্ণবের সাথে তুমুল ঝগড়া করল। সে অর্ণবকে অনেক খারাপ কথা বলল, এমনকি আমাকেও অপমান করল। সে বলল, তুমি একজন মায়ের জন্য তোমার ভবিষ্যৎ নষ্ট করছো। অর্ণব, এই নারী তোমাকে শুধু হাতের পুতুল বানিয়ে রাখবে। আমি শান্ত ছিল, কিন্তু অর্ণব রেগে গেল। সেই রিয়াকে বাড়ি থেকে চলে যেতে বলল। রিয়ার আগে গজগজ করতে করতে চলে গেল, আর তারপর থেকে সে আর অর্ণবের সাথে যোগাযোগ করার চেষ্টা করল না। রিয়ার চলে যাওয়াটা আমার জন্য এক বিশাল স্বস্তি ছিল। আমার প্রথম ধাপের পরিকল্পনা সফল হয়েছিল, কিন্তু এখন আসল চ্যালেঞ্জ শুরু। অর্ণবকে তার বাবার সম্পত্তি রক্ষার দায়িত্ব বুঝিয়ে দেওয়া এবং তাকে এক নিরাপদ ভবিষ্যতের দিকে পরিচালিত করা। অর্ণবের মনে রিয়ার প্রতি আকর্ষণ কেটে গেলেও তার মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছিল। সে বুঝতে পারছিল না তার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত। আমি তাকে বোঝাতে লাগলাম, অর্ণব, তোমার বাবার স্বপ্ন ছিল এই সম্পত্তিকে আরও বড় করা। তোমার দায়িত্ব এখনই সম্মান রক্ষা করা। এই সময়টা অর্ণবের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। সে ধীরে ধীরে আমার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ল। আমার প্রতিটি কথা, প্রতিটি উপদেশ সে মনোযোগ দিয়ে শুনত। সে তার বাবার ব্যবসা সম্পর্কে জানতে চাইল, তার স্বপ্নগুলো উপলব্ধি করার চেষ্টা করল। আমার মনে হচ্ছিল আমার অর্ণব আবার আগের মতো হয়ে যাচ্ছে। তার চোখে আমি দায়িত্ববোধের ঝলক দেখতে পাচ্ছিলাম। রিয়া অর্ণবের জীবন থেকে চলে যাওয়ার পর আমাদের বাড়িতে এক ধরনের শান্তি ফিরে এল। অর্ণব তার ভুল বুঝতে পেরেছিল, যা আমার জন্য সবচেয়ে বড় স্বস্তি ছিল। সে এখন তার বাবার ব্যবসা এবং তার ভবিষ্যৎ নিয়ে আরও বেশি মনোযোগী হতে শুরু করল। আমি তাকে ধীরে ধীরে বোঝাতে লাগলাম যে কিভাবে তার বাবাই বিশাল সম্পত্তি গড়ে তুলেছিলেন, কত ত্যাগ আর পরিশ্রম ছিল এর পেছনে। অর্ণব আগ্রহ নিয়ে সব কিছু শুনত, প্রশ্ন করত। আর আমার মনে হতো আমার স্বামী যেন আবার ফিরে এসেছেন তার চিন্তাভাবনার মধ্যে দিয়ে। কিন্তু রিয়ার চলে যাওয়ার পর অর্ণব কিছুটা নিঃসঙ্গ অনুভব করতে শুরু করল। তার জীবনে একটা বড় শূন্যতা তৈরি হয়েছিল যা সে পূরণ করতে পারছিল না। আমি খেয়াল করলাম সে আগের মতো প্রাণবন্ত নেই। আমার মনে হলো তাকে মানসিকভাবে সমর্থন দেওয়াটা খুব জরুরি। এই সময় আমি তার পাশে একজন বন্ধু এবং পরামর্শদাতা হিসেবে থাকতে চাইলাম, যাতে সে তার দুঃখ কাটিয়ে উঠে নতুন করে জীবন শুরু করতে পারে। আমি তাকে বুঝাতাম জীবন থেমে থাকে না এবং প্রতিটি শেষই একটি নতুন শুরুর ইঙ্গিত দেয়া। অর্ণবীর শূন্যতা দূর করার জন্য আমি তার সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করলাম। আমরা দুজন একসাথে হাঁটতে যেতাম, বই পড়তাম এবং রাতের বেলায় তার বাবার প্রিয় গানগুলো শুনতাম। এই সময়গুলোতে আমাদের সম্পর্ক আরও গভীর হতে লাগল।
অর্ণব তার সব কথা আমার সাথে শেয়ার করত, তার স্বপ্ন, তার ভয়, সবকিছুই। আমি তাকে তার পড়াশোনায় সাহায্য করতাম, ব্যবসার নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করতাম এবং তাকে সিদ্ধান্ত নিতে উৎসাহিত করতাম। আমার মনে হলো আমি শুধু মারই তার সবচেয়ে ভালো বন্ধু বটে। আমার এই নিবিড় সাহচর্য অর্ণবের মনে এক অন্যরকম অনুভূতির জন্ম দিতে শুরু করল। সে আমার প্রতি এক গভীর আস্থা এবং নির্ভরতা অনুভব করতে লাগল। আমার মনে হচ্ছিল আমার উদ্দেশ্য সফল হচ্ছে, অর্ণব সঠিক পথে ফিরে আসছে। কিন্তু একই সাথে আমি অনুভব করতে পারছিলাম যে আমাদের সম্পর্কের মধ্যে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমি নিজেও হয়তো পুরোপুরি বুঝতে পারছিলাম না। আমার কৌশলগত পদক্ষেপ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছিল যেখানে আমার নিজের অনুভূতিও মিশে যেতে শুরু করেছিল। একদিন রাতে অর্ণব তার বাবার পুরনো ডায়েরি খুঁজে পেল। সুরেশ তার ডায়েরিতে তার সব স্বপ্ন আর অর্ণবের জন্য তার সব পরিকল্পনা লিখে রেখেছিলেন। অর্ণব যখন সেই ডায়েরি পড়ল, তার চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল তার বাবা তাকে কতটা ভালোবাসতেন এবং তার ভবিষ্যৎ নিয়ে কতটা চিন্তা করতেন। অর্ণব আমার কাছে এসে ডায়েরিটা দেখালো আর বলল, মা, বাবা আমাকে কত ভালোবাসতেন। আমি তার স্বপ্নগুলো নষ্ট করতে পারব না। তারই কথাগুলো শুনে আমার মন ভরে গেল। আমি জানলাম আমার স্বামীর স্বপ্ন রক্ষা হয়েছে। অর্ণব তখন সিদ্ধান্ত নিল যে সে তার বাবার ব্যবসা নতুন করে শুরু করবে এবং আরও বড় করবে। সে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় আরও মনোযোগী হল এবং একই সাথে ব্যবসার খুঁটিনাটি শিখতে শুরু করল। আমি তাকে সব রকমভাবে সাহায্য করলাম। আমাদের দিনগুলো এখন ব্যবসা আর পড়াশোনার নতুন পরিকল্পনা নিয়ে কাটত। অর্ণবের চোখে আমি আবার সেই পুরনো উজ্জ্বলতা দেখতে পাচ্ছিলাম যা রিয়ার প্রভাবে ম্লান হয়ে গিয়েছিল। তারই নতুন উদ্যম আমাকেও নতুন করে বাঁচার প্রেরণা যোগাল। এই সময় অর্ণবের মনে আমার প্রতি যে শ্রদ্ধার ভালোবাসা জন্মেছিল তা এক ভিন্ন রূপ নিতে শুরু করল। সে হয়তো নিজেও বুঝতে পারছিল না তার এই অনুভূতি ঠিক কী, আমি অনুভব করতে পারছিলাম। সে আমাকে শুধু মা হিসেবে নয়, আরও গভীরভাবে দেখছে। তার চোখের দিকে তাকালে আমি এক ধরনের অব্যক্ত ভালোবাসা দেখতে পেতাম, যা আমার মনকেও আন্দোলিত করছিল। আমারই প্রচেষ্টা এখন আর শুধুমাত্র নাটকের অভিনয় ছিল না, এর মধ্যে আমার নিজের অনুভূতিও জড়িয়ে যাচ্ছিল। আমার মনে হলো অর্ণবের এই অনুভূতিকে সম্মান জানানো উচিত। তবে খুব সাবধানে। আমি বুঝতে পারছিলাম আমাদের সম্পর্ককে এমনভাবে পরিচালনা করতে হবে যাতে সমাজে কোনো ভুল বার্তা না যায় এবং একই সাথে অর্ণব যেন তার জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত না হয়। আমার স্বামীজি সম্মান রেখে গিয়েছিলেন তা অক্ষুণ্ণ রাখা। আমার প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল এই জটিল পরিস্থিতি আমাকে আরও সতর্ক করে তুলল। কিন্তু আমি জানতাম আমাকে অর্ণবের পাশে থাকতে হবে। অর্ণবের চোখে আমার প্রতি যে নতুন অনুভূতি দেখতে পাচ্ছিলাম তা আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলল। আমি বুঝতে পারছিলাম আমার কৌশল এখন এমন এক মোডে এসে দাঁড়িয়েছে যেখানে শুধু নাটকের অভিনয় দিয়ে কাজ হবে না। অর্ণব সত্যিই আমার প্রতি এক ভিন্ন ধরনের আকর্ষণ অনুভব করতে শুরু করেছে, যা তার নিজের কাছেও হয়তো স্পষ্ট নয়। আমার মনে পড়ল আমার স্বামীর শেষ ইচ্ছা তার সম্মান রক্ষা করা এবং অর্ণবের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা। এই পরিস্থিতিতে কি করা উচিত তা নিয়ে আমি এক কঠিন দ্বন্দ্বে ভুগতে লাগলাম। আমি অর্ণবকে কাছ থেকে পর্যবেক্ষণ করতে লাগলাম। তার প্রতিটি কথায়, তার প্রতিটি আচরণে আমি সেই নতুন অনুভূতি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সে আমার মতামতকে খুব গুরুত্ব দিত, আমার পাশে থাকতে চাইত সব সময়। তার চোখে যে গভীর আস্থা আর ভালোবাসা ছিল তা আমাকেও বিচলিত করছিল। আমি জানি সমাজে মা ও দত্তক পুত্রের সম্পর্কের এই রূপটা একেবারেই অস্বাভাবিক, কিন্তু আমার পরিস্থিতির প্রেক্ষাপটে আমি ভিন্নভাবে ভাবতে বাধ্য হলাম। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অর্ণবের ভালো থাকা এবং আমাদের পারিবারিক সম্মান অক্ষুণ্ণ রাখা। আমি বুঝতে পারছিলাম অর্ণবের মনে যে শূন্যতা তৈরি হয়েছিল রিয়ার চলে যাবার পর তা পূরণ করার জন্য সে আমার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। এই নির্ভরতা ধীরে ধীরে ভালোবাসার রূপ নিচ্ছিল। আমার মনে প্রশ্ন জাগল, যদি অর্ণব অন্য কোনো ভুল সম্পর্কে জড়িয়ে পড়ে যা তার বাবার সম্পত্তি এবং তার নিজের জীবনকেও বিপদে ফেলে, আমার স্বামীর কষ্টার্জিত সম্পদ রক্ষা করা এবং অর্ণবকে সঠিক পথে রাখা, এই দুটি আমার প্রধান লক্ষ্য ছিল। অনেক রাত নির্ঘুম কাটিয়ে আমি একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছলাম। এই সিদ্ধান্ত হয়তো অনেকেই বুঝতে পারবে না, অনেকের সমালোচনা করবে, কিন্তু আমার কাছে এটি ছিল একমাত্র পথ। আমি উপলব্ধি করলাম যদি অর্ণবের জীবন এবং তার বাবার সম্পত্তি সত্যিই রক্ষা করতে হয়, তাহলে আমাকেই অর্ণবের পাশে এমনভাবে থাকতে হবে যেন সে কখনো কোনো ভুল সিদ্ধান্ত না নেয়। এই সম্পর্ককে একটি নতুন রূপ দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো বিকল্প ছিল না। আমি একদিন অর্ণবের সাথে খোলাখুলি কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমি তাকে আমাদের সম্পর্কের এই জটিলতা নিয়ে বোঝানোর চেষ্টা করলাম।
তার প্রতি আমার স্নেহ এবং তার বাবার প্রতি আমার ভালোবাসার গভীরতা ব্যাখ্যা করলাম। আমি তাকে বোঝাতে চাইলাম যে আমি যা কিছু করছি তার সবই তার ভালোর জন্য। অর্ণব আমার কথা মনোযোগ দিয়ে শুনল এবং তার চোখে আমি এক ধরনের উপলব্ধি দেখতে পেলাম। সে বুঝতে পারছিল আমি তার জন্য কতটা ত্যাগ স্বীকার করছি। অর্ণব নিজেও এখন তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল। সে জানত তার বাবার স্বপ্ন পূরণ করা তার দায়িত্ব। সে আমাকে বলল, মা, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি আমার একমাত্র ভরসা। আমি যা কিছু করব তোমার সিদ্ধান্ত অনুযায়ী করব। তার এই কথাগুলো আমার হৃদয় স্পর্শ করল। আমি জানলাম আমার উদ্দেশ্য সফল হয়েছে এবং অর্ণব এখন সম্পূর্ণরূপে আমার উপর আস্থা রেখেছে। অবশেষে আমি অর্ণবের সামনে আমার চূড়ান্ত প্রস্তাব রাখলাম। আমি তাকে বললাম, অর্ণব, তোমার বাবা সম্পত্তি এবং তোমার ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য আমাদের এমন একটি সম্পর্ক গড়ে তুলতে হবে যা সমাজে একটি ভিন্নভাবে বিবেচিত হবে এবং আমাদের লক্ষ্য পূরণে সহায়ক হবে। অর্ণব আমার দিকে তাকিয়েছিল অবাক চোখে। সে হয়তো আমার কথার গভীরতা বুঝতে পারছিল। আমি জানি এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য কতটা কঠিন ছিল, কিন্তু আমি জানতাম এটি একমাত্র পথ। আমার প্রস্তাবে অন্য প্রথমে কিছুটা হতভম্ব হয়ে গিয়েছিল। সে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, যেন আমার কথাগুলোর গভীর অর্থ বোঝার চেষ্টা করছে। তার চোখে আমি একই সাথে বিস্ময়, প্রশ্ন আর এক ধরনের নির্ভরতা দেখতে পাচ্ছিলাম। আমি জানি আমার এই প্রস্তাব সমাজের চোখে কতটা অস্বাভাবিক লাগতে পারে, কিন্তু আমি তাকে বোঝাতে চেয়েছিলাম এর পিছনের যুক্তি আমার উদ্দেশ্য এবং আমাদের পরিবারের সম্মান রক্ষার তাগিদ। আমার কাছে এটা শুধুই একটি সিদ্ধান্ত ছিল যা আমাদের সকলের ভালোর জন্য নেওয়া। আমি অর্ণবকে বোঝাতে লাগলাম, অর্ণব, তোমার বাবাই সম্পত্তি তোমার জন্য রেখে গেছেন। এটা শুধু অর্থ নয়, এটা তার স্বপ্ন, তার সম্মান। যদি এই সম্পত্তি ভুল হাতে চলে যায় তাহলে তার আত্মা শান্তি পাবে না। আর আমি তোমাকে হারাতে চাই না, তোমার ভবিষ্যৎ নষ্ট হতে দিতে পারি না। সমাজের চোখে আমাদের সম্পর্ককে একটি নিরাপদ ভিত্তি দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, যাতে বাইরের কোনো শক্তি এই সম্পত্তির উপর চোখ দিতে না পারে বা তোমাকে ভুল পথে নিয়ে যেতে না পারে। অর্ণব আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো। সে বুঝতে পারছিল আমি কতটা কঠিন পরিস্থিতিতে পড়ে এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তার মনে তার বাবার স্মৃতি, তার ভালোবাসা এবং তার দায়িত্ববোধ ধীরে ধীরে জোরালো হচ্ছিল। সে জানত তার বাবা তাকে কতটা ভালোবাসতেন এবং তার ভবিষ্যতের জন্য কতটা চিন্তা করতেন। অর্ণব তার বাবার বিলটা আবার পড়ে দেখল, যেখানে স্পষ্ট লেখা ছিল যে যদি অর্ণবের জীবন বা তার সম্পত্তি কোনোভাবে বিপদে পড়ে তাহলেই সম্পত্তি রক্ষার জন্য রূপালী মুখার্জি যে কোনো পদক্ষেপ নিতে পারবেন। অবশেষে অর্ণব মাথা নেড়ে সম্মতি জানাল। তার চোখে আমি এক ধরনের দৃঢ়তা দেখতে পাচ্ছিলাম। সে বলল, মা, আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি। আমার বাবা তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, আর আমি জানি তুমি যা করবে আমার ভালোর জন্যই করবে। আমি তোমার সাথে আছি। তা নিয়ে কথাগুলো শুনে আমার মন এক অনির্বচনীয় শান্তিতে ভরে গেল। আমার মনে হলো আমার স্বামীর আত্মা যেন শান্তি পেল। আমরা খুব সাদামাটাভাবে একটি আইনি ব্যবস্থা গ্রহণ করে পরিবারকে সুরক্ষিত করলাম। আমাদের এই ব্যবস্থার খবর বাইরের কেউ জানত না, কারণ আমি চাইনি এই নিয়ে কোনো অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হোক। আমাদের কাছে এটা ছিল শুধুই একটি চুক্তি, একটি অঙ্গীকার, আমার স্বামীর সম্মান রক্ষা এবং অর্ণবের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য। এই পদক্ষেপের পর আমাদের সম্পর্ক একই রকম ছিল, শুধু আইনিভাবে আমরা এখনই নতুন বন্ধনে আবদ্ধ। আমাদের দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন আসেনি। আমি তার মা ছিলাম এবং আজও তার মা হিসেবেই গেছি। অর্ণব এখন পুরোদমে বাবার ব্যবসা সামলাতে শুরু করল। সে খুব অল্প সময়ের মধ্যেই তার মেধা এবং পরিশ্রম দিয়ে ব্যবসার পরিধি আরও বাড়িয়ে তুলল। আমি তাকে সব রকমভাবে সাহায্য করতাম, তার পাশে থেকে প্রতিটি পদক্ষেপ সমর্থন করতাম। তার চোখে আমি তার বাবার স্বপ্ন পূরণ করার এক অদম্য স্পৃহা দেখতে পেতাম। আমাদের পরিবার এখন আগের চেয়েও বেশি সুগঠিত। আমার স্বামীর কষ্টার্জিত সম্পদ সুরক্ষিত ছিল, আর অর্ণব একজন সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করল। পরিশেষে বন্ধুরা, আমার এই গল্পের মাধ্যমে আমি তোমাদের বলতে চাই, জীবন সব সময় সরল পথে চলে না। কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন আমাদের প্রচলিত ধ্যানধারণার বাইরে গিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমার খিদে, আমার স্বামীর সম্মান এবং আমার দত্তক ছেলের ভবিষ্যৎ রক্ষা করাই ছিল আমার কাছে সবচেয়ে বড় দায়িত্ব। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে সত্যিকারের ভালোবাসা এবং দায়িত্ববোধ স্বার্থপরতার মধ্যে। মা হিসেবে আমার ভালোবাসা ছিল শর্তহীন, আর এই ভালোবাসার মাধ্যমেই আমি আমার সন্তানকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতে পেরেছিলাম এবং আমার স্বামীর স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পেরেছিলাম।
পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, সঠিক উদ্দেশ্য নিয়ে নেওয়া সাহসের সিদ্ধান্ত অনেক সময় অপ্রত্যাশিত ইতিবাচক ফলাফল বয়ে আনে। পরিবার এবং ভালোবাসার জন্য ত্যাগ স্বীকার করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।